ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের উপরে যে অমানবিক অত্যাচার করে আসছে তা আমাদের কারোই অজানা নয়। আপনি হয়তো এই বিষয় নিয়ে অনেক সংবাদ দেখেছেন, তবে আজ আপনাদের যে মুভির গল্পটা বলতে চলেছি তা আপনার সকল কল্পনাকে হার মানাবে। এটা কোনো গল্প নয়, নাই কোনো সংবাদ। ফিলিস্তিনি ছোট্ট একটি মেয়ের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা, যে ঘটনার ভয়াবহ স্মৃতি মেয়ে এখনো বয়ে বেড়াচ্ছে। আপনি এক ভয়ঙ্কর সত্য ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। তবে এটুকু বলতে পারি, এই মুভি দেখলে আপনি অনেক ইমোশন হয়ে যাবেন, আর আমার মতো আপনাদের ওই ইসরায়েলিদের দিকে ঘৃণা বেড়ে যাবে অনেক গুণ। তো কথা না বাড়িয়ে চলেন শুনে আসা যাক ফিলিস্তিনি এক ছোট্ট মেয়ের ঘটনা। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। মুভি শুরু হয় ফিলিস্তিনি একটা ছোট্ট গ্রাম দেখিয়ে। সময়টা ছিল 1948 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। ওই গ্রামেরই একটা ঝর্ণার পাশে কিছু মেয়েরা খেলছিল। এই মেয়েটির নামই হচ্ছে ফারহা, যার জীবনের গল্পই আজ আমরা জানতে চলেছি। ফারহার বাবা ছিল ওই গ্রামের গ্রাম প্রধান। ফারহার অনেক ছোটবেলা থেকে ইচ্ছা সে পড়ালেখা করে অনেক বড় হবে। ফারহা তাদেরই গ্রামের একটি স্কুলে পড়াশোনা করে। সেখানে একজন শিক্ষক তাদের পড়াশোনা করায়। আজ ছিল ফারহাদের স্কুলের শেষ দিন। পড়াশোনা শেষে সবাই সবার ইচ্ছাগুলো মৌলবীকে জানায়। তখন ফারহা তাকে জানায় সে আরো পড়ালেখা করতে চায়, আর তার জন্য সে শহরে চলে যেতে চায়। কিন্তু মৌলবীর এই বিষয়টা মোটেও পছন্দ হয় না, কারণ সে উচ্চশিক্ষায় পক্ষপাতী নয়। ফারহা তার স্কুল থেকে বের হয়, আর তখন সে তার চাচাকে দেখতে পায় সে কিনা এখনই শহর থেকে এসেছে। মূলত শহরে যুদ্ধের কারণে তারা গ্রামে চলে এসেছে। এই মেয়েটির নাম হচ্ছে ফরিদা, যে কিনা ফারহার চাচাতো বোন। তারা দুজন মূলত একই বয়সী। ফারহা এবং ফরিদা বসে গল্প করছিল। ফরিদা যে এখন থেকে গ্রামে থাকবে এটা শুনে ফারহা অনেক অবাক হয়ে যায়, আর ফারহাও তখন তার ইচ্ছার কথাগুলো ফরিদাকে জানায়। সে যে শহরে পড়তে যেতে চায়। দু বোনের গল্প চলতে থাকে। তখনই তারা একটি গাড়ি শব্দ শুনতে পায়, আর তখন তারা দেখতে পায় ইসরায়েলি সৈন্যদের গাড়ি তাদের গ্রামে ঢুকছে। আর তখন সেখানে কিছু ছোট বাচ্চা দেখতে পায়, তারা সৈন্যদের পিছে পিছে তাদের খেলনাগুলি দিয়ে গুলি করছিল। ফারহাও তাদের সঙ্গে একই কাজ করে। ইসরায়েলিদের সৈন্যদের উপর এই বাচ্চাদের কতটা ঘৃণা জমেছে তা তো আপনারা দেখতেই পারছেন। ফারহা যখন বাসায় চলে আসে তখন সে দেখতে পায় তার এক মামা তাদের বাসায় এসেছে। ফারহার মা ছোটবেলায় মারা গিয়েছে, তাই তার মামা মাঝে মাঝে এসে তাকে দেখে যায়। যেহেতু ফারহা এখন অনেকটা বড় হয়েছে, তাই ফারহার মামা ফারহার বাবাকে বলে এখন আমাদের উচিত ফারহাকে বিয়ে দিয়ে দেয়া, কারণ দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর অলরেডি ইসরায়েলি সৈন্যরা আমাদের গ্রামের আশেপাশে এসে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে ফারহার বাবা এবং ফারহার মামা গল্প করছিল, আর এই সকল কথা ফারহা দূর থেকেই শুনছিল। একটু পরে ফারহার মামা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ফারহা তার ঘরে চলে আসে আর একটি বই নিয়ে পড়তে শুরু করে। পড়াশোনার প্রতি তার প্রচন্ড আগ্রহ, কিন্তু তার বাবা এবং স্কুলের মৌলবীর কথা শুনতে পায়। মৌলবী ফারহার বাবাকে বলছে যেহেতু গ্রামের স্কুলে ফারহার পড়ালেখা শেষ হয়ে গিয়েছে, তাই এখন তার উচিত ফারহাকে বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু ফারহা তো জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, তাই ফারহার আগে তার ঘর থেকে বের হয়। তার বাবা এবং মৌলবীর উদ্দেশ্যে বলতে থাকে আমি আরো পড়াশোনা করতে চাই, আমি শহরে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, তোমরা এখন আমার বিয়ে দেওয়ার চেষ্টা করিও না। ফারহার এরকম ব্যবহার দেখে তার বাবা কিছুটা রেগে যায়। পরবর্তী সিনে দেখা যায় ফারহাদের বাসায় খাবার দেওয়ার জন্য একটি ছেলে এসেছে। এই ছেলেটির নাম হচ্ছে নাচের। এ হচ্ছে ফারহার স্বাস্থ্য ভাই, আর ছোটবেলা থেকে ফারহার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু ফারহা নাচেরকে একদমই দেখতে পারে না। দৃশ্য পরিবর্তন হয়। ফারহাদের গ্রামে ফারহাদের বয়সী একটি মেয়ের বিয়ে হচ্ছিল। সেখানে ফারহা এবং ফরিদা তারা দু বোনে এসেছে। তারা সেখানে অনেক মজা করতে থাকে, কিন্তু হঠাৎই ফারহা থেমে যায়। তার মুখটা একদমই মলিন হয়ে গিয়েছে। তখন তার মনে পড়ে যায় কয়েকদিন পর তারও তো এভাবে বিয়ে হয়ে যাবে, আর সেই সাথে তার স্বপ্নগুলো চিরতরে হারিয়ে যাবে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা দু বোনে বাসায় ফিরছিল, আর তখনই ফারহা দেখতে পায় তাদের বাসার সামনে তাদের বাবা এবং তার চাচার সঙ্গে বিয়ে নিয়ে তার কথা হচ্ছে। ফারহার বিষয়টা একদমই পছন্দ হয় না। সে তখন তার বাবাকে বলে বাবা আমি এখন বিয়ে করতে চাই না। ফারহার বাবা তখন ফারহাকে বলে তোমার বয়সী সকলের বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকেও বিয়ে করতে হবে মা। ফারহার মুখটা একদমই শুকিয়ে যায়, আর তার মনে হচ্ছিল তার স্বপ্নগুলো ওইখানেই শেষ। কিন্তু তখনই তার বাবা তাকে একটি সারপ্রাইজ দেয়। তখনই পকেট থেকে একটি কাগজ বের করে। এটা ছিল মূলত শহরের একটি স্কুলের ভর্তি ফরম। ফারহা তো এটা দেখে মহা খুশি হয়ে যায়, আর তখন দেয়ালের পাশে গিয়ে চিৎকার করে বলতে থাকে আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তখনই ফারহার চোখ হঠাৎ করে যায় নিচের দিকে। সেখানে কিছু ফিলিস্তিনি সৈন্যরা দাঁড়িয়েছিল। তারা ফারহার বাবার সঙ্গে দেখা করতে এসেছে। যেহেতু ফারহার বাবা একজন লিডার ছিল, তাই গোপনে সে সৈন্যদের সাহায্য করত। ফারহার বাবা সেই সৈন্যদের সঙ্গে কথা বলছিল, আর সেই সকল কথা ফারহা আড়াল থেকে শুনছিল। কথা শেষে সেই সৈন্যগুলো বাসা থেকে বের হয়ে যায়, আর ফারহা এতে বুঝতে পারে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফারহা রাতের বেলা ঘুমিয়ে পড়ে, আর পরদিন তখন সকাল হয়। সে ঘুম থেকে উঠে দেখতে পায় চারদিকে একদম চুপচাপ।
ফারা তখন ঘর থেকে বের হয় আর তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় তার বাবাকে খুঁজে পায় না। ফারা তখন অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু একটু পরে দেখতে পায় তার বাবা তার বাসার একটি রুম থেকে বের হচ্ছে। সে নতুন একটা দেয়াল তুলেছে আর সেই দেয়ালের একটি দরজাও রয়েছে। ফারা তখন বুঝতে পারে নিশ্চয়ই ওই দেয়ালের পিছনে কিছু একটা লুকানো রয়েছে, কারণ তার বাবা সেই দেয়ালটিকে আরো শক্ত করছিল। আজও তারা দু বোন ফারা এবং ফরিদা সেই দোলনায় বসে গল্প করছিল। ফারা তখন ফরিদাকে জানায় তার বাবা শহরের স্কুলে ভর্তি করার জন্য তাকে রাজি হয়েছে। এটা শুনে ফরিদাও অনেক খুশি হয়। তবে হঠাৎ করে ফারার মুখ অনেক মলিন হয়ে যায়, কারণ এখন তো তার বাবাকে ছেড়ে তাকে যেতে হবে আর তার বাবাকে দেখার জন্য কেউই নেই। ফারা ফরিদাকে বলে, আমি পড়ালেখা শেষ করে এই গ্রামে আবার আসবো আর এখানেই একটা স্কুল খুলবো। এই কথাগুলো যখন দু বোন বলছিল তখন বিকট এক শব্দ হয়। শব্দ শোনা মাত্র ফারা এবং ফরিদা দুজনে দৌড় দেয় তাদের গ্রামের দিকে। ইসরায়েলি সৈন্যরা তাদের গ্রামে আক্রমণ করেছে। মানুষজন চারদিকে ছোটাছুটি করছে, যে যার মতো জীবন বাঁচানোর জন্য সর্বদা চেষ্টা করছে। ভিড়ের মধ্যে ফারার চাচাকে দেখতে পায়। সে ফারা এবং ফরিদাকে তার গাড়িতে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ফারা তার বাবাকে রেখে যেতে একদমই রাজি না। তাই ফরিদা গাড়ির মধ্যে উঠলেও ফারার গাড়ির মধ্যে উঠে না। আর ফারার বাবা তখন এর দিকে এগিয়ে আসে আর তার চাচাকে রিকোয়েস্ট করে তার মেয়েটাকে এখান থেকে নিরাপদে নিয়ে যেতে। ফারা এবার গাড়িতে ওঠে আর গাড়ি চলতেও শুরু করে, আর জানালার কাছ দিয়ে তার চোখ যায় তার বাবার দিকে। অসহায় বাবা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধর ময়দানে। এই দৃশ্য কি আর মেয়ের সহ্য হয়? তাই ফারা সাথে সাথে গাড়ির দরজা খুলে বের হয় আর সে ছুটে তার বাবার কাছে চলে আসে আর শক্ত করে জড়িয়ে ধরে তার বাবাকে। আর চাচা তার ফ্যামিলি এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ফারার বাবা ফারাকে নিয়ে তার বাড়ির ভিতরে চলে আসে। আর বাড়ির এক গোপন জায়গা থেকে ফারার বাবা একটি বন্দুক বের করে। সে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু যখনই সে ফারাকে নিয়ে মূল দরজার কাছে আসে, ফারার বাবা তখন বুঝে যায় তাদের অনেক দেরি হয়ে গেছে। ইসরায়েলিরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। সে ফারাকে নিয়ে আবারও বাড়ির ভিতরে আসে আর সেই দেয়ালের পিছনে ফারার বাবা এই গোপন কক্ষটি বানিয়েছিল। সে তখন ফারাকে সেই রুমের ভিতরে ঢুকায় আর তা ফারাকে বলে, মা আমি না আসা পর্যন্ত তুমি এই কক্ষ থেকে বের হবে না। ফারা তার বাবাকে তার সাথে থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ফারার বাবা তাকে বলে, মা আমি একজন নেতা, আমাদের সৈন্যর আমার সাহায্য অনেক প্রয়োজন, আমি ফিরে আসবো মা, তুমি আমার জন্য চিন্তা করো না। এটা বলে ফারার বাবা সামনে থেকে দরজাটা তালা মেরে দেয় আর সে সেখান থেকে চলে যায়। ফারা তখন অন্ধকার রুমে বসে থাকে আর সে বাইরে অনেক গোলাগুলি শব্দ শুনতে পায়। এক পর্যায়ে বাইরে একদম নীরব হয়ে যায়, বাইরে সব গোলাগুলি বন্ধ হয়ে গিয়েছে। আর তখনই হঠাৎ করে ফারা বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায়। ফারা ভাবে হয়তো এটা তার বাবা, তাই সে বাবা বাবা বলে ডাকতেই থাকে, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর আসে না। আর পায়ের আওয়াজটাও এক সময়ে হারিয়ে যায়। সে হতাশ হয়ে নিচেই বসে থাকে। এভাবেই সন্ধ্যা নেমে আসে। ফারা সেখানে একটি হারিকেন খুঁজে পায় আর সেটা জ্বালিয়ে সে রুমের চারদিকে দেখতে থাকে। সে দেয়ালের এক কর্নারে ছোট্ট একটা ছিদ্র দেখতে পায়। ফারা সেই ছিদ্র দিয়ে বাইরে তাকায়। এটা দিয়ে সে তখন তাদের মেন গেটটা দেখতে পায়। সেটা তখন ভাঙা ছিল আর চারদিকে কেউ নেই, একদম শুনশান এবং নীরবতা। এরপর ফারা সেই রুমের মেঝেতেই শুয়ে পড়ে। তার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। সেই রুমে আগে থেকে কিছু খাবার সংগ্রহ করা ছিল। তখন ফারা উঠে সেগুলো খেতে শুরু করে আর তখনই ফারা আবারও বাইরে শব্দ শুনতে পায়। তাই সে বাবা বলে আবারও ডাকতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আবারও গোলাগুলি শুরু হয়ে যায়। চারদিকে শুধু মানুষের কান্না ভেসে আসছে। ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক আর সেই ধোঁয়া রুমেই ঢুকছিল। ফারা তখন সেই ধোঁয়াগুলোকে আটকানোর জন্য দরজার নিচে বস্তা দিতে থাকে আর সে অনেক ক্লান্ত হয়ে আবার মেঝেতে শুয়ে পড়ে। পরদিন সকাল হয়। ফারা তার মরিং চেহারা নিয়ে বাইরের দিকে তাকায়। সে অনেকটা সময় ধরে এই রুমের ভিতরে বন্দি, তাই তার সময় যেন কাটছেই না। তাই ফারা সেই রুমের ভিতরে একা একাই খেলতে শুরু করে। দিন গড়িয়ে রাত হয়। বাইরে অনেক বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির কিছুটা পানি ওই রুমের ভিতরে ঢোকে। তাই ফারা তখন সেগুলো নিয়েও খেলতে থাকে। ফারার জীবন থেকে কেটে যায় আরো একটি রাত। পরদিন সকাল হয়। ফারার প্রচন্ড পরিমাণে টয়লেটের বেগ পেয়েছে, তাই সে বাধ্য হয়ে রুমের এক কর্নারে তার ওয়াশরুমের কাজটি সেরে ফেলে। সময় যতই যাচ্ছে সেই রুমের খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে আর ফারার ক্ষুধাও ধীরে ধীরে বাড়ছে। তাই ফারা বাধ্য হয়ে সেখান থাকার কাঁচা আলুগুলো খেতেই থাকে। ওই দিন রাতের বেলা ফারা হারিকেন জ্বালিয়ে তার বইটি বের করে। সে তখন তার বইটি পড়তেই থাকে। সেই বইয়ের ভিতরে ফারার শহরের ভর্তি হওয়ার স্কুলের ফর্মটি ছিল। ফারা তখন সেটাকে ভালোভাবে দেখতে থাকে। এদিকে হারিকেনের তেল আস্তে আস্তে শেষ হয়ে যায়। ফারা তখন মেজ দিয়ে কিছু খড়কুটা একসঙ্গে করে সেখানে আগুন জ্বালায়। আর ফারা তখন সেখানে একটি ছুরি খুঁজে পায় আর সেটা দিয়ে সে দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টায় ব্যর্থ হয়। এক বুক হতাশা নিয়ে ফারা আবারও শুয়ে পড়ে। পরদিন তখন সকাল হয়। কিছু মানুষের কথার আওয়াজে ফারার ঘুম ভাঙে। সে তখন উঠে সেই দ্রুত সেই ছিদ্রের কাছে যায় আর কিছু মানুষকে সে দেখতে পায়। তার মাঝে একটি মহিলাকে দেখতে পাওয়া যায়।
তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে প্রেগনেন্ট। মহিলাটির প্রচন্ড পরিমাণে প্রসব ব্যথা উঠেছে, তাই সেখানে বসে তার হাজবেন্ড তার ডেলিভারি করার চেষ্টা করছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের কুল জোরে আকাশে ফুটফুটে সন্তান। ওই লোকটি তখন প্রচন্ড মনে খুশি হয়, কারণ এর আগে তার 2টি মেয়ে ছিল। লোকটির নাম ছিল আবু মোহাম্মদ। সে তখন তার ছেলের কানে আজান দিয়ে দেয়। ফারা যেহেতু ওই লোকের নাম শুনছিল, তাই ফারান ওই লোকের নাম ধরে ডাকতে শুরু করে। লোকটা তখন বুঝতে পারে না যে কোথা থেকে এই আওয়াজটা আসছে। কিছুক্ষণের মধ্যে সে খুঁজে পায় জায়গাটি, আর তখন ফারা ওই লোকটাকে সবকিছু খুলে বলে, আর সে ওই লোকটির কাছে সাহায্য চায়। লোকটি ফারার ওই দরজাটি ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু তখন হঠাৎই ফারাদের বাড়ির সামনে ইসরায়েলের সৈন্যদের গাড়ি এসে থামে। লোকটি তখন তার স্ত্রী সন্তানকে লুকিয়ে রেখে সেই বাড়ি থেকে বের হয়, কিন্তু লোকটি তখন ইসরায়েলের সৈন্যের সামনে পড়ে যায়। তখন সেই ইসরায়েলি সৈন্যরা তাকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢোকে। লোকটি তখন বারবার বলতে থাকে যে এই বাড়িটা আমার না, আমি শুধু একটু পানি খাওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছিলাম। সেখানে একজন মুখোশ পরা লোকও ছিল। সে তখন ইসরায়েলিদের বলতে থাকে এই লোকটি এলাকার না, আর এই বাড়িটা ওই লোকটির না। কিন্তু ইসরায়েলি কমান্ডারের সন্দেহ হয়, কারণ সে তখন সেখানে কিছু রক্তের ফোঁটা দেখতে পায়, আর এই রক্ত ওই লোকের স্ত্রী ডেলিভারির সময় পড়েছিল। কমান্ডো তখন পুরো বাড়ি সার্চ করতে বলে, এবং কমান্ডো তখন ফারার রুমের দিকে এগিয়ে আসতে থাকে। ফারার হাতে তখন একটি ছুরি ছিল, আর সেটা নিয়ে সে লড়াইয়ের প্রস্তুতি নেয়। আর তখনই বাইরে ইসরায়েলি সৈন্যদের পৈশাচিক চিৎকার শুনতে পাওয়া যায়। তারা আবু মোহাম্মদের স্ত্রীকে খুঁজে পেয়েছে। একজন মহিলা সেনা তখন তাকে সার্চ করতে থাকে, তাই সে মহিলাটি বুঝে যায় এই মহিলা কিছুক্ষণের আগে একটি বাচ্চা জন্ম দিয়েছে। তখন কমান্ডো এসে সেই মহিলাটির সাথে সে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, যেগুলো আসলে শোনার মতো ছিল না। মহিলাটি সেগুলো সহ্য করতে না পেরে তার মুখে তু মারে, কারণ এটা ছিল তাদের দেশ অর্থাৎ, কিন্তু তারাই এখন পরাধীন। এরই মধ্যে সৈনিকেরা তার 2 মেয়েকেও খুঁজে পায়। এবার আবু মোহাম্মদ সেই সৈনিকের পায়ে লুটিয়ে পড়ে, তার পরিবারের জীবন সে ভিক্ষা চায়। মুখোশ পরা তখন লোকটিও তাকে রিকোয়েস্ট করে, এই লোকগুলোর তো কোনো দোষ নেই, এই নিরীহ মানুষদের সাথে আপনারা কেন এমন করছেন? কিন্তু কমান্ডো কারো কথাই শুনে না। সে তখন পরিবারটাকে লাইন করে দাঁড় করায়, আর সৈনিকদেরকে বলে মেরে ফেলো। গুলির প্রচন্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। মারা যায় নিরীহ কিছু মানুষ আর নিরীহ কিছু বাচ্চা। চারদিক একদমই নীরব হয়ে গিয়েছে। সেই মুখোশ পরা লোকটি ফারার দরজার কাছে আসে। এই লোকটি আর কেউ ছিল না, সে ছিল ফারার বাবা। সে শুধু তার মেয়েকে একবার ফারা বলে ডাক দেয়, আর সে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে কমান্ডার তার সৈনিককে বলে যায় ওই নবজাতক শিশুটিকেও গুলি করে হত্যা করতে, কিন্তু সেই পরক্ষণে বলে এই ফিলিস্তিনিদের পিছনে একটি গুলি নষ্ট করার দরকার নেই, তুমি এই বাচ্চাটিকে পা দিয়ে চিপেই মেরে ফেলো। সৈনিকটি তখন সেই চেষ্টাটাও করে, কিন্তু তার পা আটকে যায়। যতই ইহুদি হোক না কেন, সে তো একজন মানুষও। বাচ্চাটিকে এখানে এমনি রেখে দিলে সে তো একাই মারা যাবে। তাই সে তার রুমালটি সেই বাচ্চার মুখে দিয়ে যায়, যাতে করে ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ এসে সেখানেই মারা যায়। এটা কোনো গল্প বলছি না আপনাদের, এরকম সত্যিই হয়েছিল। আর এই বাচ্চারা সত্যি কয়েক ঘন্টার জন্য শুধুই পৃথিবীতে এসেছিল। বাচ্চাটির চিৎকারে চারদিক ভেসে যাচ্ছিল। আপনারা আমায় এইটুকু বলেন তো, আপনারা যে কোনো ধর্মেরই হন না কেন, এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? সেই বাচ্চার চিৎকারে ফারা একদম ভেতর থেকে পাগল হয়ে যাচ্ছিল। সে যে কোনো মূল্যেই এই রুম থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। সে বাচ্চাটির কাছে যেতে চায়। সে অনেক চেষ্টাই করে, কিন্তু তার সকল চেষ্টায় ব্যর্থ হয়। বাচ্চাটিরও কান্না ধীরে ধীরে থেমে গিয়েছে। আর সেই দরজার কাছেই শুয়ে বাচ্চাটিকে গান শোনাচ্ছে। সে বাচ্চাটির নাম দিয়েছে লিটিল মোহাম্মদ। পরের দিন সকাল হয়, ফারা ঘুম থেকে উঠেছে। সে হঠাৎ করে সেখানে একটি পিস্তল খুঁজে পেয়েছে। সে পিস্তলের ভিতরে বুলেটগুলো ঢোকায়। সে মনের ভিতরে অনেক সাহস সঞ্চয় করে, তাকে এই রুম থেকে বের হতেই হবে। ফারা তখন চোখ বন্ধ করে দরজার উপরে গুলিগুলো চালায়। সূর্যের আলো এসে তার মুখে পড়ে। তার সামনের বন্ধ দরজাটা খুলে গিয়েছে। ফারা তখন খুব ধীর পায়ে সেখান থেকে বের হয়। চারদিক চুপচাপ। পাশের একটি পানির পাত্র থেকে সে কিছু পানি খায়, আর তারপরে সে সেই বাচ্চাটির দিকে তাকায়। আর তখনই এই মুভির সব থেকে খারাপ দৃশ্যটা, যা দেখে আপনারও মনটা অনেক খারাপ হয়ে যাবে। বাচ্চাটি তখন মারা গিয়েছে। ছোট্ট মানুষের সেই লাশের উপরে মাছি বন করছে, আর পিঁপড়েগুলো অলরেডি সেই লাশটিকে খেতে শুরু করেছে। আপনি আমি এই পৃথিবীতে বেঁচে আসি যে এখন, ঠিক এমনই একটি পৃথিবীতে এমন একটা শিশু এসেছিল, আর তার বিদায়টাও হয়েছিল এমন। ফারা যখন বাইরে বের হয়, তখন গ্রামের কেউই বেঁচে নেই। 2 দিন আগেও যেখানে অনেক মানুষ হাসি খুশি ছিল, সেখানে চারদিকে শুধু এখন লাশের গন্ধ। ফারা তখন তার পরিচিত সেই দোলনাতে এসে বসে, আর সে আনমনে তাকিয়ে থাকে। সে তখন তার পকেট থেকে সেই ভর্তি ফর্মটি বের করে, আর সেটা বাতাসে উড়ে যায়। আর ফারা উঠে দাঁড়ায়, আর ধীর পায়ে সে হাঁটতে থাকে। ফাঁকা দোলনাটি আর ফাঁকা গ্রামটি ওভাবেই পড়ে থাকে। ফারা হেঁটে চলেছে অজানার দিকে। আর সত্যি করে মেয়েটির নাম ছিল রাদিয়া।
যে কিনা এখান থেকে হাঁটতে হাঁটতে সিরিয়া রিফিউজি ক্যাম্পে চলে গিয়েছিল। আর সেখানে গিয়ে সে তার এই গল্প শেয়ার করেছিল। রাদিয়া যতদিন বেঁচে ছিল সে তার বাবাকে অনেক খুঁজেছিল, কিন্তু তার বাবাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এমনই অনেক রাদিয়ার গল্প লেখা হচ্ছে ফিলিস্তিনের অলিতে গলিতে। আপনাদের শুধু এইটুকুই বলি, শুধু একবার চোখ দুটো বন্ধ করে সেই মানুষগুলোর জন্য দোয়া করে দেন। এছাড়া আমাদের আর কিছুই করার নেই।